আপনারা যদি সব এক হয়ে যান ভাই, ওই দিল্লির শক্তি কোনো কিচ্ছু করতে পারবে না, কোনো কিচ্ছু করতে পারবে না। 5ই আগস্টে কিছু করতে পারছিল, কেন পারে নাই? আপনারা সবাই এক হয়ে গেছিলেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই মুহূর্তে কথা বলে না, তারা হলো বাংলাদেশের জারজ সন্তান। আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর জাগ্রত করছে মানুষের, তারা হলো বাংলাদেশের সুসন্তান। বাংলাদেশের নির্বাচনকে যে যথেষ্ট ঝামেলায় ফেলতে চায় ভারত, এটা মোটামুটি স্পষ্ট। আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, মুখে অবাধ নির্বাচনের কথা বললেও একটা আনস্টেবল বাংলাদেশ, একটা অগণতান্ত্রিক বাংলাদেশই ভারতের চাওয়া। সম্প্রতি আজ বলেন এনএসআই, ডিজিএফআই যদি না জানে কারা ঢাকা 8 আসনের প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করছে, তাহলে এই সংস্থাগুলো বন্ধ করে দিতে হবে। এগুলো রাখার যুক্তি কি? অবশেষে একটি রহস্যের জট খুলতে শুরু করেছে। একজন ওসমান হাদিকে কেন আমাদের দরকার, সেই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে সামনে অগ্রসর হই। একজন অবসরপ্রাপ্ত র্যাবের ভাই বলল, তথ্য দিল যে হাদিমের উপর অ্যাটাক হবে। অবসরপ্রাপ্ত একজন র্যাব যদি তথ্য দিতে পারে, বেতনভুক্ত একজন গোয়েন্দা সংস্থা কেন তথ্য দিতে পারবে না? আজকের লেটেস্ট নিউজ হলো হাদির অবস্থা আরেকটু খারাপ হয়ে গেছে, কারণ ওনার মাথার যে ব্রেইন মানে মগজ, সেটা নাকি ফুলে যাচ্ছে। নম্বর ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গতকাল রাতে একাধিক নম্বরে নিজেদের সেলফি পাঠান বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। দেশ ছেড়ে পালিয়েছে 2 মোস্ট ওয়ান্টেড। যেভাবে ভারতীয় সীমান্ত দিয়ে পালালো হাদিকে গুলি করা 2 জন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইনকিলাব মঞ্চের নজিরবিহীন ঘোষণা তোলপাড়। এই প্রথম বাংলাদেশে ইনকিলাব মঞ্চ আমরা যেটা চেয়েছি সেই ঘোষণা দিয়েছে। পুরো জাতি ঐক্যবদ্ধ, সর্বদলীয় সমাবেশ, সবকিছু হবে, আর অনেক কিছু দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং হাদি সংক্রান্ত সকল প্রকার তথ্য নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে নির্বাচনকে কেন্দ্র করেও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। যে অডিয়েন্সকে উনি বুঝাইতে চাচ্ছে, যেটা অডিয়েন্স সেটা বুঝতেছে না, মানে দর্শক সেটা বুঝতেছে না। উনি যে গল্পটা খাওয়াইতে চাইতেছে, ওনারা ওই গল্পটা খাইতেছে না। খণ্ড খণ্ড ভাবে ওনার এই দৃশ্যগুলো যদি জোড়া দেই ভাই, একটা থ্রিলার ছবি হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম। আমি যখন কথা বলতেছি তার 2 ঘন্টা আগে দেখলাম আমাদের হাদিকে প্লেনে উঠাচ্ছে, এয়ার বাসে উঠাচ্ছে। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ উনি পৌঁছে যাবেন হাসপাতালে সিঙ্গাপুরে। আল্লাহ উনাকে ফিরে আনুক আমাদের মাঝে, এটা আমরা সবাই চাই, মন থেকে চাই, কারণ হাদিদের দরকার আছে। যাই হোক, দেখেন এদিকে আবার এই হাদির যে কিলার, সে এখন বাংলাদেশে আছে না পালায়া চলে গেছে, এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন উঠছে। আমাদের পুলিশ ভাইরা বলতেছে না, ওনাদের পাসপোর্ট নাম্বার পাওয়া গেছে, আছে মনে হয় বাংলাদেশে আছে, পালায়া গেছে বা চইলা গেছে, মানে লিগেল পথে চইলা গেছে, এটা এরকম কোনো প্রমাণ নাই। কিন্তু ভুল পথে গেছে যে এরকম কোনো প্রমাণ আছে কিনা, এরকম প্রশ্নের মুখোমুখি যখন হয়েছে পুলিশ ভাইরা, তখন বলছে যে না, আমরা সে তথ্য বাইর করার চেষ্টা করতেছি, কারণ যারা ওই বর্ডার দিয়া পার কইরা দেয় তাদের মধ্যে থেকে 2 জনকে আমরা গ্রেফতার করছি। আসলে দেখেন এই ব্যাপারগুলো কিন্তু আমরা আগেই টের পাচ্ছিলাম। কিভাবে? দেখেন এখানে একজন বিখ্যাত সাংবাদিক আছে, উনি আল জাজিরার সাথে সম্পর্ক ছিল ওনার এক সময়, এখন আছে কিনা আমি জানি না। ওনাকে আমি প্রথম চিনছি ওই যে আরব খানের সাথে একটা বিবাদ হয়েছে, ওনার ঝগড়া বিবাদ, তখন উনি খুব ক্ষেপে গেছিলেন, উনি খুব গালি দিছিলেন, ওই থেকে আমি চিনি, বুঝতে পারছি যে রাগী মানুষ। যাই হোক, তবে ওনাকে আমি ফলো করি, গত 5-6 দিন যাবৎ ফলো করতে যাই, আমি দেখলাম উনি কিছুক্ষণ পর পরই স্ট্যাটাস দিচ্ছে এবং এমন একটা সুন্দর দৃশ্য তুলে ধরতেছে আমাদের চোখে, যে এই যে কিলার, 2 জন কিলার কিভাবে গুলি করলো, কোন পথ দিয়ে গেল এবং রাত্রি কোথায় যাপন করলো, এবং ওদেরকে কারা কারা বর্ডার পার কইরা দিল, বর্ডার পার কইরা দেওয়ার পর গুয়াহাটিতে কোন বাড়িতে থাকে, এরকম সব কিছুই উনি জানে। খণ্ড খণ্ড ভাবে ওনার এই দৃশ্যগুলো যদি জোড়া দেই ভাই, একটা থ্রিলার ছবি হয়ে যাবে। তো কিন্তু উনি যে এত কিছু জানে, এটার জন্য ওনাকে তো ধন্যবাদ দিতে হয়, তাই না? কিন্তু ধন্যবাদ আমি দিতে পারতেছি না এই জন্য যে উনি এত কিছু জানার পরও বাংলাদেশের গোয়েন্দার সঙ্গে কেন যোগাযোগ করতেছে না। উনি তো দেখতে পাচ্ছে, মনে হইতেছে কি জানেন, ওনার কাছে একটা আলাদিনের চেরাগ আছে, ওইটা ঘষা মারতেছে, আর দৈত্যর সামনে আইসা বইলা দিতেছে যে হাদিকে কারা গুলি করছে, তারা কোন দিকে যাইতেছে, কোথায় কাপড় বদলাইতেছে, কোথায় কি খাইতেছে, বাইক থেকে নাইমা কোন গাড়িতে উঠতেছে, তারা পার কইরা দিতেছে, সবই তো উনি বলতেছে। তাহলে উনি আমাদের গোয়েন্দা বিভাগকে জানায় না কেন, পুলিশকে জানায় না কেন? উনি তো নিশ্চয়ই আগে খবর পাচ্ছে সবকিছু। এর আগেও কিন্তু বলছে ভারত থেকে
শুটার মানে গুলি করা মাইরা ফেলা যারা আর কি, মানে এক গুলিতে একটা মানুষ মারতে পারে তাদেরকে শুটার বলা হয়। তেমন শুটার অনেক শুটার বাংলাদেশে ইন করছে, এরকম তথ্য কিন্তু উনি দেয়। এই যে অ্যাডভান্স বলতে পারে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। উনার দৈত্য ওনাকে বইলা দেয়, কিন্তু উনার দৈত্য যে উনাকে বলে উনি সঙ্গে সঙ্গে কেন পুলিশ বিভাগকে জানায় না? এই যে ওরা চলে যাচ্ছে ময়মনসিংহের ওই পথে ওই গাড়িতে, তাহলে তো ওই লোকাল পুলিশ যায় ধরতে পারে ভাই, ওনাদেরকে না জানায় আমাদেরকে জানায়। যাই হোক, আমি বুঝি না এটা কোন রহস্য, তবে আমার কেন জানি মনে হয়, হ্যাঁ আমি কমেন্ট বক্সে গেছিলাম, কমেন্ট পড়া আমার মাথার মধ্যে যেটা আসলো যে অডিয়েন্সকে উনি বুঝাইতে চাচ্ছে যেটা অডিয়েন্স সেটা বুঝতেছে না, মানে দর্শক সেটা বুঝতেছে না। উনি যে গল্পটা খাওয়াইতে চাইতেছে ওনারা ওই গল্পটা খাইতেছে না। 80% ভক্ত ওনার ভক্তরাই তো ওনাকে ফলো করে, ওনার ভক্তরা মনে করে উনি মাইন্ড ডাইভার্ট করে দিতেছে। কিলার নিশ্চয়ই দেশে আছে, নিশ্চয়ই আসে ভাই, কারণ এখনো তো অফিসিয়ালি ঘোষণা হয় নাই। তবে এর মধ্যে একটা কথা আছে, যুক্তি আছে আবার এদিক থেকে ভাবতে গেলে জুলকারনাইন সাহেবকে ধন্যবাদটা আবার দিতে হয়, যেটা একটু আগে দিতে চাইছিলাম না, ওইটা এখন দিলাম। কারণ দেখেন, বাংলাদেশ সরকার তো ভারতের দূতাবাসকে ডাইকা পাঠাইছে, ওনাদের সঙ্গে আলাপ করছে। কি আলাপ? এখানে কি চা খাওয়ার দাওয়াত দিছে, নাকি ওই যে নির্বাচন কেমনে কেমনে করুম সেগুলোর আলাপ হয়েছে? নিশ্চয়ই না। কারণ এই যে বর্তমানে যে ঘটনাটা ঘটে গেল, সেই ঘটনা নিয়েই তো আলোচনা করবে। যে ঘটনাটা এই যে জুলকারনাইন সাহেব যেভাবে সাজাইছে, এই সাজানো গল্পটাই তো তুলে ধরবে, তাই না? আর এর আগের থেকে আমরা দেখে আসতেছি কি গত 1.5 বছর যাবৎ আমাদের দেশটা এত অস্থির কেন? কারণ কি ভাই? কারণ দিল্লিতে বসবাস কইরা একটি মানুষ যেভাবে আমাদেরকে হুমকি ধামকি দিতেছে, ভাই ব্রাদার কিছু মনে করেন না, আপনারা এই দেশেরই মানুষ, যে দলই করেন না কেন, একটা জিনিস চিন্তা করেন, উনি ন্যায় করছে অন্যায় করছে যা কিছু করছে এটা কিন্তু আইনের কাছে, আইন রায় দিয়ে দিছে, তারপরে ওনাকে থামতে দেখছেন? আচ্ছা, উনি যদি এরকম কিছু বলতো যে আমি আইনের মোকাবেলা করব, সব মিথ্যা, আমি আন্তর্জাতিকভাবে এটা মোকাবেলা করব, তাহলে কিন্তু দেখেন আপনারা নিশ্চয়ই বুকের সাহস নিয়ে বলতে পারতেন যে হ্যাঁ এটা ন্যায্য কথা। কিন্তু উনি যখন বলে যে এই মাইরা দেখা, একটা ছেলে বলতাছিল না যে আমরা কিন্তু প্রতিশোধ নেবো, আমরা কিন্তু 2-4টারে ফালায় দেবো, কথা কম। কে বলতেছে? শেখ হাসিনা। ওই নেত্রী যদি বলে, একজন নেত্রী যদি বলে কথা কম, আগে মাইরা দেখা, তারপরেই তো এই ঘটনাটা। আরো এর আগের কথাগুলা উনার জোড়া দেন, উনি আসলে কাউকেই ছাড়বে না ভাই। আমাকে আপনাকে যারা এই মিডিয়াতে জড়িত আছেন, যারা ওনার বিপক্ষে কথা বলছে, আর হাসনাত আব্দুল্লাহরা, জুলাই গণের অভ্যুত্থানের যারা, এরা তো মরবেই, এদেরকে তো মারবেই, এদের নাতিপুতিকে মাইরা ফেলাইবো। যে যেখানে থাকবে উনি আসলে না হইলো ভাই 10 লক্ষ লোক মাইরা ফেলাইবো তো। কারণ ওনার ভিতরে যে প্রতিহিংসা, যে রাগ, যে ক্ষোভ, জঙ্গি বাহিনী এই দেশে পুরা দেশটাকে জঙ্গি গ্রাস করে ফেলাইছে। এই যে বিশ্বের কাছে এগুলো প্রচার কইরা বাংলাদেশকে কোথায় নিয়ে পৌঁছাইতেছে। খালি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ছিল বইলা ভাই এখনো আমরা টিকা আছি। ডক্টর ইউনূস স্যার ভালো করলো না মন্দ করলো এগুলোর বিচার পরে হবে, নিশ্চয়ই একদিন হবে। কিন্তু সামনে যদি নির্বাচনটা হয়ে যায়, তাড়াতাড়ি নির্বাচনটা দরকার। কিন্তু নির্বাচন যে হবে, দেখেন এর মধ্যে একটা ঘটনা ঘটছে, এই যে আনিস আলমগীর সাহেব নাকি গ্রেফতার, ওনাকে নিয়ে গেছে কোর্টে হাজির করবে, জানি না কি কারণে ওনাকে ধরা হয়েছে। অনেকেই বলার চেষ্টা করতেছে, এর আগে আমিও বলছি যে উনি এমন একটা ন্যারেটিভ তৈরি করতে চায়, এমন একটা বয়ান দিতে চায় যে বয়ানের কারণে মনে হয় এই জুলাই আগস্টের কিছুই ঘটে নাই, এটা একটা মারামারি ধাক্কাধাক্কি হয়েছে, কয়েকটা মানুষ মারা গেছে, এরকম একটা কিছু বুঝাইতে চাইছে উনি। এটা যে একটা বিপ্লব উনি তো মাইনাই নেয় না। তারপরে উনি বর্তমানে যে আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হইতে যাচ্ছে, এটা উনি মাইনা নিতে পারতেছে না। এই কারণে কি ওনাকে ডাইকা নিছে? না, আমি এটা বিশ্বাস করি না। বাক স্বাধীনতা হরণ করবে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ওনার সরকারের কেউ, এটা আমি বিশ্বাস করতে চাই না। এর সাথে আবার শাওনও জড়িত আছে, আরো 2 জন আছে, ওই 2 জনের নাম জানি না। শাওনকে চিনছেন আপনারা? আসিফ নজরুল সাহেবের শাশুড়ি আম্মা, উনি হলো শাওন, পুরা নামটা ভুলে গেছি। যাই হোক, এই শাওনকেও বোধহয় ডাকবে। আমার যদ্দূর মনে হয়, এটা আমার আন্দাজের কথা, কারো কণ্ঠরোধ করার জন্য ওনাকে নিয়ে যায় নাই। আমার যদ্দূর মনে হয় ওই যে আলো আসবেই, মনে আছে আপনাদের 5ই আগস্টের পরে আলো আসবে একটা গ্রুপ ছিল, ওই গ্রুপে অনেক জড়িত ছিল। আমার মনে হয় ওরকম কোনো একটা গ্রুপের সঙ্গে জড়িত থাকতে পারে, যার জন্য ওনাকে জিজ্ঞাসাবাদ করছে। এমনও শোনা গেছে যে উনি সৎ উত্তর দিতে পারে নাই। সৎ উত্তর দিলে তো ভাই ছাইড়াই দিত, নাহলে কোর্টে হাজির করলো কেন? যাই হোক, বিচারের আদালতে কি রায় হবে আমি জানি না। আজকেই সেই বিচারের ডাক দিছে, আজকেই ওনাকে হাজির করা হবে। তবে যারা আপনারা প্রচার করতেছেন যে বাক স্বাধীনতা রোধ করার জন্য, না, বাক স্বাধীনতা রোধ করার জন্য হলে তো ভাই অনেককে নিয়ে যাইতো। একটা গ্রুপই তো আছে, এই একটা গ্রুপ ভাই ধইরা নিতে পারেন একই গোডাউনের প্রোডাক্ট। হ্যাঁ, একই গোডাউনের প্রোডাক্ট। কেন একই গোডাউনের প্রোডাক্ট বললাম ভাই? কারণ কি জানেন? দেখেন জুলাই গণ অভ্যুত্থানে যা কিছু হয়েছে, এটার তো একটা রিয়াকশন আছে, তাই না? আপনি 1500 মা বোনের বুক খালি কইরা ফেলাবেন, আপনি হাজার হাজার মানুষকে পঙ্গু কইরা দিবেন, আপনি স্বাধীনতার নাম বিক্রি কইরা বিডিআর এর মধ্যে যে ট্র্যাজেডি করছেন, 57 জন অফিসার শহীদ হয়ে গেল, কত বিডিআর যে আহত হয়েছে, আরো কত বিডিআরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, এগুলার হিসাব আমরা কেউ রাখি না। আবার দেখেন এই যে শাপলা চত্বরে মাদ্রাসা ছোট ছোট ছেলেরা আসছিল ভাই, এদের বয়স আর কত? মতিঝিলের মতো একটা জায়গা, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, আকাশ দেখা যায় না, লম্বা লম্বা বিল্ডিং, আকাশচুম্বী বিল্ডিং, আর ওর মধ্যে রাত্রের বেলায় সব লাইট অফ কইরা
এই যে ঝাঁপায়া বললো হানাদার বাহিনী, হায় রে চিৎকার চিৎকার, সমস্ত চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, কেউ কোনো কিছু দেখতে পাইনি আমরা। তারপর দিন আমরা শুনছি অনেক ভিডিও ফুটেজ বাইরেছে, রক্ত ধুইতাছে, লাশ গায়েব করতেছে। এইটা কি স্বাধীন বাংলাদেশের কাজ? এই স্বাধীন বাংলাদেশ চাইছিলেন আপনারা ৭১-এ। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হলো কন্ট্রোল রোধ করার জন্য বাংলাদেশ সরকার, বর্তমান ইউনূস সরকার কাউকে এভাবে ধরে নিয়ে যাবে বা আদালতে তুলবে, এটা আমি বিশ্বাস করতে চাই না। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, কারণটা আমরা জানুম। যাই হোক, ভিডিওটা শেষ করতে হবে, সূর্য ডুবে যাচ্ছে। ভিডিওটা শেষ করার আগে আবার আখতারুজ্জামান সাহেবকে নিয়ে একটু কথা বলতে চাই। এই আখতারুজ্জামান সাহেবকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলতেছে। একটা ছেলে আছে না, আমি জানি না এদেরকে কেন নিবন্ধন দেওয়া হয়। এই ধরনের মানুষকে যদি নিবন্ধন দেন তাহলে কোনো ইজ্জত থাকে? সবগুলা দল যদি একসাথে দাঁড়ায় আর এই লোকটা যদি দাঁড়ায়, মানাবে? মানাবে না। সবাইকে কেন নিবন্ধন দিবেন? এই নিবন্ধনটা ক্যান্সেল করেন ভাই। এই যা তা ইচ্ছা বইলা যাইতেছে। এ বলতেছে যে অচল মাল। আখতারুজ্জামান সাহেব নাকি একটা অচল মাল জামাতে ইসলাম নিয়ে নিছে। অচল মালকে জামাতে ইসলামের কাছে রপ্তানি করা হয়েছে। কাকে অচল মাল বলতেছে? একজন বীর মুক্তিযোদ্ধা, অরিজিনাল মুক্তিযোদ্ধা, আর্মি ছিল, মেজর ছিল উনি। উনাকে বলতেছে, একজন খাঁটি মুক্তিযোদ্ধাকে বলতেছে অচল মাল। তার মানে আপনারা বুঝতে পারতেছেন উনি কাকে ডুবাচ্ছে? উনি যে দলের হয়ে এই কথাটা বলতেছে না, ওই দলকেই ডুবাচ্ছে। কারণ যত কিছুই হোক না কেন উনি দল বদল করতে পারে। ক্রিকেট প্লেয়ার যদি দল বদল করতে পারে, ফুটবল প্লেয়ার যদি দল বদল করতে পারে, রাজনীতিবিদ কেন দল বদল করতে পারবে না? আর আপনারা দল বদল করার প্রশ্নটা শুধু বাহির থেকে না, জামাতে ইসলামের থেকে প্রশ্ন তুলছেন। অনেকে দেখলাম খুশি না আখতারুজ্জামানকে কেন নেওয়া হইলো। উনি তো জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে না, উনি তো আগে রাজাকার বলছে আমাদেরকে। কারণ কি, উনাকে কেন নেওয়া হবে? আপনারা যারা এই ধরনের কথা বলতেছেন তাদের জানা উচিত ডাক্তার শফিকুর রহমান স্যার, জামাতে আমির, ওনারা কই থেকে আসছে? ওনারা ছাত্রলীগ। কোন ছাত্রলীগ? জাসদ ছাত্রলীগ থেকে আসছে। এবার মাথায় রাখেন, কথা বলার আগে শুধু মাথায় রাখতে হবে যে কার কি অতীত। ওনাদেরকে কেন নিছিলেন? ওনারা কেন আসছিল? আপনারা জামাতে ইসলাম কি খালি ওই হুজুরদেরকে খুঁজে বেড়াইবেন? যার দাড়ি আছে, টুপি আছে, কে ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে, ওই মানুষটা কি খুঁজে বেড়াবেন? মানুষকে পথ দেখাবেন না? যে মানুষটা পথ হারাইছে সে মানুষটাকে বুকে টাইনা নিবেন না? ওই মানুষটা নিয়ে সমালোচনা করেন। যদি সমালোচনা করতে হয়, ওই যে ডাক্তার শফিকুর রহমান স্যারের নিয়ে সমালোচনা করেন, অধ্যাপক গোলাম পারওয়ার স্যারকে নিয়ে সমালোচনা করেন। ওনারাও তো ভাই জাসদ ছাত্রলীগ থেকে আসা। ভাই, মানুষ আসতেই পারে। ভুল পথের মানুষকে সঠিক পথে আনাই তো ইসলামের একমাত্র কাজ। এর বাইরে কোনো কাজ আছে? আপনারা কেন বুঝেন না? ওই যে অনেকে বলে ইসলামের মধ্যে আবার হিন্দু কেন আসবে? আরে ভাই, হিন্দু আসবে না কেন? খ্রিস্টান আসবে না কেন? পৃথিবীর সব ধর্মের মানুষই তো আসবে। ওনাদের নিজস্ব একটা সংবিধান আছে। হ্যাঁ, প্রত্যেকটা দলের নিজস্ব একটা সংবিধান থাকে। দেশের যেমন সংবিধান থাকে ঠিক তেমনি একটা সংবিধান ওনাদেরও আছে। ওইটা ভাই এই অনলাইনে পাওয়া যায়, গুগলে সার্চ দিয়ে দেখে নেন, ওইখানে কি কি লেখা আছে সব ক্লিয়ার হয়ে যাবেন। আগে এরা কথা বললে তো লাভ নাই। বর্তমান হয়েছে কি জানেন? এটা ডিসেম্বর মাস, তো এই ডিসেম্বর মাসে একটাই কাজ ছিল, এই ডিসেম্বর মাসেই তো সবচেয়ে বেশি বেচা কিনা, ভিউর ব্যবসা। কেন? ওই যে ৭১-এর রাজাকার, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ভাষণ, ওই ৭১-ই আমরা আটকা গেছি। ওই ৭১-এর ব্যবসাটা এখন তো চালায় নিয়ে যাইতে হবে। আর এই চালায় নিয়ে যাইবার জন্য দেখবেন এই যে চ্যানেলগুলোতে সবাইকে ডাইকা ডাইকা ওই রাজাকারের কথা জিজ্ঞাসা করে, ওই পাকিস্তানপন্থী নাকি আপনি বা ভারতপন্থী নাকি, ওই ধরনেরই প্রশ্ন করে। কিন্তু এরকম কোনো দৃশ্য দেখছেন যে ভাই একজন মুক্তিযোদ্ধা যার বয়স হয়ে গেছে, কেউ তাকে চিনে না, তাকে আইনা একটু কথা বলতে, সবাই সঙ্গে পরিচয় করায় দিতে কেন দেয় না? ভিউ হবে না, অচেনা মুখ, উল্টাপাল্টা মানুষ লাগবে। তো ওই যে কইলাম না একটু আগে, বিভিন্ন চ্যানেলের মধ্যে ইন্টারভিউতে নিয়ে আসে, কারণ কন্টেন্ট হিট করাইতে হবে। এইটাই চলতেছে। আর এইটার নামই ৭১-এর ব্যবসা। এই ব্যবসাটা বন্ধ কইরা সত্যিকারের যদি দেশপ্রেম থাকে, দেশকে ভালোবাসেন, ওই পিছনের অতীতের এইসব নোংরামি না ঘাইটা, নোংরামি ঘাটতে যাবেন। সবাই ভিতরেই ভাই একটা করে ডাস্টবিন আছে, প্রত্যেকটা দলের পিছনে বিশাল বিশাল ডাস্টবিন আছে। আর ওই ডাস্টবিনের ঢাকনা যখন খুলবেন খালি গন্ধ আর গন্ধ। আর ওই গন্ধ দিয়ে কি দেশে কোনো উপকার আসবে? নাক বন্ধ করে মানুষ খালি থুতু ফেলবে। বরঞ্চ আসেন বুকে বুক মিলাইয়া দেশটাকে কিভাবে গড়া যায়, আগামী নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করা যায়, আপনারা যদি সব এক হয়ে যান ভাই, ওই দিল্লির শক্তি কোনো কিচ্ছু করতে পারবে না, কোনো কিচ্ছু করতে পারবে না। ৫ই আগস্টে কিছু করতে পারছিল, কেন পারে নাই? আপনারা সবাই এক হয়ে গেছিলেন। ঠিক আরেকবার এখন এই দেশটাকে ভালোবাসা। গতকালকে সন্ধ্যে থেকেই বিকেল সন্ধ্যে লাগে লাগে সে সময় থেকে এখন পর্যন্ত হাদিসটা আসলে কি হলো, জ্ঞান কোথায় দাঁড়াচ্ছে, কোথায়, এটা নিয়ে কথা বলার সময় হয়ে গেছে। এটা অ্যানালাইটিক্যাল একটা ভিডিও। এই নিয়ে আমি কিভাবে দেখছি, আমার চোখে কি ধরা পড়ছে সেটা নিয়ে এখন আমি কথা বলবো। আমার চোখে লাগছে যেটা আসলে রাজনৈতিক দলগুলো, অন্তত টপ 3টা পার্টি অথবা বাংলাদেশের টপ রাজনৈতিক ইস্যু যেটা নিয়ে ঘোরাফেরা করতেছে, তারা কি ইলেকশন বাঁচাবে নাকি ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে দাঁড়াবে, এইটা নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারছে না। আর এই সুযোগে ইউনূস সাহেব বল বাজাইতেছে, হেভি মজা পাইছি না, এমন পেঁয়াজ দিচ্ছি, হ্যাঁ তোমরা খুঁজেইবা
ইলেকশনের লোক থাকতে পারতেছেন, অন্তত না আওয়ামী লীগ না বিএনপি। এই সুযোগে তাদেরকে ইনশিয়া গিট্টু মেরে ফিরে দিচ্ছেন নিজের পকেটে। এর প্রমাণ কি? এর প্রমাণই হলো এই যে একটু আগে বলতেছিলাম যে সাদিক কায়েমকে পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পদ চায় 48 ঘন্টা টাইম দিয়ে, আরো 48 ঘন্টা, অলরেডি 72 ঘন্টা হয়ে গেছে। তো এর ভিতরে তাহলে বিএনপি নাই কেন জানি না। গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বিএনপি কোনো প্রোগ্রাম এই প্রসঙ্গে নাই কেন? প্রোগ্রাম দিলে কি ইনশিয়া না 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 ইলেকশনটা দিবেন না উনি? বিএনপির জন্য ইলেকশন নিয়ে আসা ইনশিয়াকে কি বিএনপি ডিস্টার্ব করতে পারে? কিন্তু ঘটনা যদি হয় এমনই যে ইনশিয়ারই মূল ডিস্টার্বেন্স, তখন কি করবেন আপনি? কার উপর ভরসা করে বসে আছেন আপনি? তারেক নিশ্চিত আপনি যেটার ভরসায় বসে আছেন যে ইলেকশন আইতাছে নাইলে কো যাবেন ভরসা সেই নাকি অবস্থা জামাতের? তাদের ক্ষমতা চলে যাওয়ার সুযোগটা মিস করা যাবে না। খুব সম্ভবত তাদের আকাঙ্ক্ষাটা হলো যদি ক্ষমতাসীন দল নাও হতে পারে, একেবারে প্রধান বিরোধী দল হতে পারবে, এটা জামাতের জন্য একটা হিউজ নেক্সট টাইম একটা লাভ দিলে ক্ষমতা চলে যাবো। তবে প্রথম চেষ্টা হলো ক্ষমতা দল হইতে পারে। ফলে কোনোভাবেই এই যে ডোন্ট ডিস্টার্ব ইউসি বসে আছে। এখান থেকেই দেখেন আপনি জামাতের আগানোর পথটা খেয়াল করে দেখেন, শুরু করতেছে কোনখান দিয়ে? গণভোট আগে দিতে হবে। কোথায় গেছে এখন? সংস্কার কি হবে এটা আগে বলতে হবে, শুরু হচ্ছে ওখান থেকে। এখন বলছে না গণভোট পরে হলে হবে, গণভোটটা পরে, আমাদের এইসব দাবি কিচ্ছু না, একটাই লক্ষ্য ইলেকশন। এবং আমরা তো খুশি এই ক্ষমতা গেলাম বলে, একসাথে জিতছি না, নিশ্চয়ই আমরা কোনো প্রবলেম। এইটা তাদেরকে এমন পাগল করে ফেলাইছে যে কোনো দিকে তাকানোর অবস্থায় তারা নাই। এইটারই বাইরের এক্সপ্রেশনটা হলো, বাইরে এই জিনিসটা প্রকাশ হয়ে পড়ছে এই যে সাদিক কায়েমকে দিয়ে পাঠানো সবই অ্যারেঞ্জ। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পদ থেকে দাবি নিয়ে গেছে মেমোরেন্ডাম দিতে, আর গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে আবার করতেছে। এই তো ভাই দেখা যায় না কিন্তু, বোঝে না এটা কেন? এইটাই বলছে যে তার দ্বিধাটা। সবাই দাবি করতেছে এটা ইন্ডিয়ান দাঁড়িয়ে ঘটনাচক্রে যে সোফা যাকে এতটাই মনে করা হচ্ছে সে সরাসরি আওয়ামী লীগের নানকের ক্যাডার। ফলে এখান থেকে ইন্ডিয়ান ইনভলভমেন্টের কথা সবাই তুলছে। ইন্ডিয়ান হেজিমনি প্রসঙ্গ তো আগেই উঠেছিল, এটাকে আরো জোরদার করে এখন তুলেছে। গতকাল সারাদিন এটা ছিল প্রধান বিষয়, কিন্তু বিএনপি জামাতের কাছে এগুলো সেকেন্ডারি। তাদের স্থির বিশ্বাস যে ইলেকশনটা রক্ষা করতে হবে, এটা রক্ষা করলেই তারা ক্ষমতা দিতে হবে। এই দুদলই মনে করতেছে তারা ক্ষমতা দেবে। আসলে কি জানে তাহলে এখন কি আম ছাড়া দুটি হারাচ্ছে না তারা? আজকের যে বিশৃঙ্খলা মানে তারা কেউ জোরদার বক্তব্য রাখবে। এই যে এখনো চলতেছে শাহবাগের মিটিংটা, শহীদ মিনারের মিটিংটা, বোধ হয় সর্বদলীয় মিটিং, ঘোষণা যাচ্ছে। বিএনপি কই কেউ জানে না, জামাত কই কেউ জানে না। নিচে এক বছর একটা পোলাপান্ডে পাঠাবে হয়তো, যেটা বক্তব্য দিয়ে আসতে। কেন এমন কিছু করবে না তারা যাতে তাদের হবু ইলেকশনটা, এই ক্ষমতা চলে যাচ্ছে এখনই নির্বাচন, এইটা যেন হাত ছুটে না যায়। আর এটি ইনশিয়ারের জন্য সবচেয়ে বড় পরিবহন জিনিস। এখন ইলেকশনটা বন্ধ করতেছে কে? আমি বারে বারে বলতেছে এটা যাকে দেখে আপনাদের মনে হচ্ছে সে করবে না এটা, বা সে নাই এর মধ্যে, সেই কিন্তু ঘটনা ঘটে গেছে। ঘটনার ভিতরে আরো আছে, ডিটেল বলা যাবে না। মাঝে মাঝে কেউ ছলক দিয়ে উঠাইতেছে ডিজিফাই, কেউ বলে এটা কুচুকে। পাকিস্তানের এরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে এস্টাবলিশমেন্ট। আর বিরুদ্ধে বলতে হলে পলিটিশিয়ানরা পাকিস্তান পলিটিশিয়ান বলে এস্টাবলিশমেন্ট। বাংলাদেশে আরেকটা শব্দ চালু আছে ডিপ স্টেট, আলিফিয়াজের ভাষ্য এটা। ডিপ স্টেট বলতে এগুলোকে ডিপ স্টেট মানে ডিজিফাই আর কি, যার সামনে আছে ডিজিফাই, পিছনে আছে পুরো আগে। অনেকে ওগুলো সব ইঙ্গিত দেয়, কিন্তু ভিতরে লাইটে যারা দেখে না। একটা কথা পরিষ্কার করে দিই, এই যেটা করে ডিপ স্টেট বলছি না, এইটা প্র্যাকটিক্যালি এখন হয়ে আছে ওয়াকারের আন্ডারে, কিন্তু যদিও অফিসিয়ালি এটা চিফ অ্যাডভাইজারের আন্ডারে, মানে প্রধানমন্ত্রীর আন্ডারে থাকার কথা। মানে রিপোর্টিং অফিসার তার কিন্তু প্রধানমন্ত্রী। কাগজ কলমে যে রকম যেভাবে বানিয়ে দিয়ে গেছিলেন ডিজিপি। আর মনে রাখতে হবে আপনাদেরকে, ডিজিপি কিন্তু শেখ মুজিবুর রহমান ডিজিপি বলে কিছু ছিল না। ডিজিপি জিনিসটাই চালু হয় জিয়া রহমান হাতে, এবং আমি একদম ওপেনলি বলতেছি জিয়া রহমান সঠিক কাজটা করছিল। আপনি যদি সত্যি বাংলাদেশের আর্মিকে বাংলাদেশের জনগণের রক্ষাকর্তা হিসেবে দাঁড়া করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই একটা ডিজিপি টাইপের ইনস্টিটিউশন লাগবে। হ্যাঁ, এখন আপনি বসাই দিয়ে দেবেন হাসিনাকে, কারণ সে ডিজিপিকে তার মতন করে হাসিনা ডিজিপি হিসেবে ব্যবহার করবে না, কারণ ওই জন্য ডিজিপি শব্দটাই গানাব। এটা তো বোকা। এখন যে ক্ষমতা থাকবে তার কাছে শুনতে হবে। এখন হাসিনা যদি তার সিদ্দিকে ওটা একটা খুনে বাহিনী, আয়নাগর বাহিনী মারা ফেলায়, এই জন্য কি ডিজিপি শব্দটা দেয় নাকি যে এটাকে বানাইতেছে ওরা দেয়? এই ভুলগুলো করে না দেখ।
তাহলে এখন কি এটা এখনকার সেনা প্রধানের আন্ডারে আছে? আমাদের চিফ এডভাইজারও নির্দেশ দিতে পারে ডিজিএফআইকে। এইটা মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ডটা বোঝাচ্ছে। চোখ বন্ধ করে ডিপিস্টেট করেন না, এটা ঘুরে ফিরে কিন্তু এটা আওয়ামী বয়ান, কিন্তু এটা প্রগতি বয়ান। কিন্তু এই যে অ্যান্টি আর্মি সেন্টিমেন্ট তোলা, জেনারেলি অ্যান্টি আর্মির ধারণাটা তুলেছিল শেখ হাসিনা, একে আসলে ফিরে আসার পরে সেই সবচেয়ে বেশি অ্যান্টি আর্মি স্লোগান দিচ্ছে। আর্মি মানে খারাপ, আর্মি মানে আমেরিকান না, আমেরিকান আর্মি মানে সিআইএ তৎকালীন, ওটা কিন্তু কোল্ড ওয়ারের নামে আমল, সোভিয়েত বনাম আমেরিকার দ্বন্দ্বের মধ্যে আওয়ামী লীগেরা তখন তো সোভিয়েত ভালোবাসার পক্ষের লোক, সে সময় তার অ্যান্টি আর্মি স্লোগান তুলছিল। এই যারা এখন ডিপিস্টেড করতে আসছে এরাও কিন্তু ঘুরে ফিরে ওই প্রগতিবাদীদের কথাটাই নিতে আসে। মূল ফারাকের জায়গাটা খেয়াল রাখেন, ডিজিএফআই অ্যাজ সাচ তার বিরুদ্ধে বলাটা নিজের বিরুদ্ধে বলা না বুঝে। এখন যে সরকার, যে পলিটিক্সটা ক্ষমতা থাকবে সেই তো ঠিক করবে ডিজিএফআইটা কেমন, ওইটা বুঝতে চেষ্টা করেন। ডিজিএফআই আপনার থেকে এক্সটার্নাল, বাইরের কিছু একটা, এইভাবে চিন্তা করলে আপনারা ভুল করবেন, আপনারা একটা হাসিনা হবেন না জেনে হাসিনাকেই সমর্থন করে পারবেন। যেমন আজকে কেউ কেউ বলতেছে এটা হলো পুরান হাসিনা রাষ্ট্রের পরিণতি, আদিকে হত্যার চেষ্টা, এটা হলো পুরাতন হাসিনা রাষ্ট্রের কন্টিনিউশন দিল আর কি। এই কথা বললে উনি কিন্তু আসলে রয়ের পক্ষে কাজ করতেছেন, কিন্তু করতেছে উল্টা। বুঝবেন আপনি? ওই যে ডিপিস্টে যারা বলতেছেন তারাও এই কাণ্ড করবেন, এবং তলে হাত দিয়ে দেখবেন এক সময় হাদিকে হত্যার পিছনে যারা কাজ করেছে, লাগিয়েছে, ওদের ভিতরে ডিপিস্টেড লোকের নামে পাইবেন আসলে। ডিপিস্টে কে আসলে ওই ট্যাপ খুঁজে পাইলেন না আপনি। সো আপনার এটাকে বুঝাবুঝিতে মেথোডোলজির মধ্যে গন্ডগোলটা আছে। ঠিক যেমন জেনারেলি আর্মি করছে, এই কথা বলার কোনো মানে নেই। কোন টাইপের আর্মি? কার আর্মি? জিয়া রহমানও তো আর্মি। আমি বলছি জিয়া রহমান হলো ডিজিএফআইয়ের বাপ, যে প্রথম ইন্ট্রোডিউস করে ডিজিএফআই সিস্টেমটাকে। আর গোয়েন্দা বাহিনী ছাড়া একটা সেনাবাহিনী কেন ঠিকাবেন আপনি? না, নিশ্চয়ই ডিজিএফআই না, যে আরেক দেশে গিয়ে লোক মেরে দিয়ে আসে না। এটা নিজেকে বাঁচানোর জন্য তার ইনফরমেশন কালেক্ট করতে হবে, তার জন্য যা যা লাগে সে করে। কিন্তু এই যে ও কার আন্ডারে কাজ করে, এগুলো যদি ভুলে যান তাহলে হাদিকে মারলে এগুলো বুঝবেন না আপনি। সামনে ডিপ স্টেটের নাম দিবেন, কুচুকেতের নাম দিবেন, এইসব ক্যাম্পেইন করে বেড়াবেন আর কি। যখন যার যে শব্দটা ইউজ করবেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।